একটু আবার পিছন থেকে শুরু করি। আমাদের আজকের এই স্লাইড প্রেজেন্টেশনটার উদ্দেশ্যটা হচ্ছে মেইনলি টেন্স এবং ভয়েস, দুটো ভার্ব দিয়ে টেন্স এবং ভয়েসের সবগুলো স্ট্রাকচার চেনার চেষ্টা করা, যেন এগুলো আমরা পড়তে গিয়ে বুঝতে পারি এবং যেন এ ধরনের বাক্য লিখতে গেলে আমাদের জন্য সুবিধা হয়। আর গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট আমার এই স্লাইডের উদ্দেশ্য না। আমার এই স্লাইডগুলোর উদ্দেশ্য হচ্ছে জেনারেল কনসেপ্ট অনুযায়ী সাধারণভাবে ইনফরমেশনগুলোকে জেনে বুঝে সেটাকে ব্যবহার করা। তো চলেন শুরু করতেছি। প্রথম হচ্ছে আমাদের এই স্লাইড বা লেসনটার ফোকাসটা কি? টেন্সের জেনারেল কনসেপ্টটা, ভয়েসের জেনারেল কনসেপ্ট, টেন্সের জেনারেল টাইপ, ভয়েসের জেনারেল টাইপ, সবগুলো টেন্সের জন্য ক্যাটাগরি বোঝা, স্ট্রাকচার ক্যাটাগরি, এবং এই স্ট্রাকচার তৈরি করার জন্য কোন ধরনের ভার্ব ব্যবহার হয় এবং সেই ভার্বের কতগুলো ফর্ম আমরা ব্যবহার করি। তো শুরুর আগেই আমাদের প্রথমে জানা উচিত যে টেন্স এবং ভয়েস কোনটা কি জিনিস। একটু খেয়াল করে দেখেন টেন্স বলতে কি বোঝায়। A set of forms taken by a verb to indicate the time and sometimes also the continuance or completeness of the action in relation to the time of the utterance, অর্থাৎ যে সময়টাতে ঘটনা বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ টাইম অফ আটারনেস। একটু মার্কার তৈরি করে নেই। টাইম অফ আটারনেস অর্থাৎ যে সময়ে ঘটনাটাকে বর্ণনা করা হচ্ছে সেই সময়ের প্রেক্ষিতে যেই কাজটা হচ্ছে সেই কাজটা অর্থাৎ ভার্বটা কোন ফর্ম, কোন গঠন নেবে, ওই সময়টাকে উল্লেখ করার জন্য, ইন্ডিকেট দ্য টাইম, সময়টাকে উল্লেখ করার জন্য, অথবা ঘটনার কন্টিনিউয়েন্স, চলমানতা, অথবা কমপ্লিটনেস, সম্পূর্ণতা, এটা ব্যাখ্যা করার জন্য বিষয়টা, সেটাকে টেন্স বলা হয়। এবং ভয়েস বলা হচ্ছে, এটাও ভার্বের সঙ্গে রিলেটেড ডেফিনেটলি, যেখানে হচ্ছে এ ফর্ম অর সেট অফ forms of verb showing the relation of the subject of the action, অর্থাৎ একটা কাজের যে সাবজেক্ট অর্থাৎ কর্তা, অর্থাৎ যে কাজটা ঘটাচ্ছে সেটার সঙ্গে কি রিলেশন, সেই রিলেশনটা দেখানোর জন্য ভার্বের যেই ফর্মটা ব্যবহার করা হয় সেটাকে সাধারণত ভয়েস বলে। এই দুটো হচ্ছে টেন্স এবং ভয়েসের কনসেপ্ট। ওকে, চলেন আমরা এবার একটু দেখে আসি, সামনে আগাই। টেন্সের মেজর টাইপ কোনটা? টেন্সের মেজর টাইপ তিনটা। দ্য টাইম অফ আটারনেস অর্থাৎ বর্ণনার সময় থেকে যদি আমরা শুরু করি তাহলে বর্তমানের ঘটনা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অতীতের ঘটনা পাস্ট টেন্স এবং ভবিষ্যতের ঘটনা ফিউচার টেন্স। কন্টিনিউয়েন্স অ্যান্ড কমপ্লিটনেস, এটার উপর ভিত্তি করে প্রত্যেকটা টেন্সের চারটা করে সাব ক্যাটাগরি আমরা জানি। সাব ক্যাটাগরিগুলোর প্রথমটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, যেটাকে আমরা সিম্পল টেন্স হিসেবেও জানি, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট ইত্যাদি। দেন হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ একটা ঘটনা যদি ঘটতে থাকে চারটারই কন্টিনিউয়াস আছে। একইভাবে পারফেক্ট, সাধারণত কমপ্লিটনেস বোঝানোর জন্য, এবং আরেকটা আছে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। একটা কন্টিনিউয়াস ইনফরমেশন completed for a long time, for a certain period of time, এই ধরনের একটা সিচুয়েশন বোঝানোর জন্য। যদি আমরা ভয়েস দেখি তাহলে ভয়েসের সাকুল্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে the subject is directly involved, and another is passive voice where the subject is not directly involved. So দুটো ভাগ, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এবার আমরা দেখবো হচ্ছে ভার্ব সাধারণত কয়টা ফর্মে ব্যবহার করা হয়। আমরা মোটামুটি ভার্বের সবগুলো ফর্মই জানি, বিভিন্ন নামে জানি।
ইউনিভার্সাল ক্যাটাগরাইজেশন বা ইউনিভার্সাল একটা নাম দেওয়া আছে, যার মধ্যে বেস ফর্মটাকে সাধারণত ভি নট, প্রেজেন্ট ফর্ম যেটা বেশিরভাগ সময় বেস ফর্মের মতো হয়, তবে অনেক ক্ষেত্রে বেস ফর্মের থেকে প্রেজেন্ট ফর্ম ভিন্ন হতে পারে। বিশেষ করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সঙ্গে যখন এস বা ইএস যোগ হয়, সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মেই থাকে, কিন্তু বেস ফর্ম থাকে না। সো বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। একইভাবে পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম এবং ভার্বের সাথে আইএনজি, কখনো এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলা হয়, কখনো এটাকে জিরান বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট এবং জিরান বিশাল আলোচনার বিষয়। সংক্ষেপে বিষয়টা হচ্ছে, সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে সেটা যদি নাউন হিসেবে ব্যবহার হয় তাহলে সাধারণত জিরান বলা হয়, আর নাউন ছাড়া অন্য কোনো কিছু হিসেবে ব্যবহার হলে সেটাকে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তবে ফর্ম একটাই, ভার্বের সাথে আইএনজি। এবং প্রত্যেকটা ফর্মের জন্য ভার্বের যে শর্ট নেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভি নট, ভি1, ভি2, ভি3 এবং ভি4। আমরা পুরো স্লাইডে এই ইন্ডিকেশনগুলো ব্যবহার করব, যার কারণে ইন্ডিকেশনগুলো একটু মনে রাখা জরুরি। বেস ফর্মটা ভি নট, প্রেজেন্ট ফর্মটা ভি1, পাস্ট ফর্মটা ভি2, পাস্ট পারফেক্ট ফর্মটা ভি3 এবং ভার্বের সাথে আইএনজি ফর্মটা ভি4। এই পাঁচটা ফর্ম ভার্বের এই ভি1, ভি2, ভি3, ভি4 এই ফর্মগুলো দিয়ে আমরা বাকি অংশগুলোতে ইনফরমেশন চালাবো। চলেন আরেকটু ডিটেইলসে যাই। পরবর্তী অংশ হচ্ছে যে ভার্বগুলো আমরা প্রথমে বলেছিলাম দুটো ভার্ব ব্যবহার করব। সো দুটো ভার্ব কি কি? একটা ভার্ব হচ্ছে আমাদের বি ভার্ব, আমাদের খুবই পরিচিত বি ভার্ব। দ্বিতীয়টা হচ্ছে হ্যাভ ভার্ব। এই দুটো ভার্বের উপর দিয়েই তিনটা টেন্স, তাদের চারটা করে সাব ক্যাটাগরি এবং প্রত্যেকটার দুটো করে ভয়েসের স্ট্রাকচার চলে আসবে। সবার আগে আমরা একটু জেনে নিই বি ভার্বের ফর্মগুলো কি কি। যত ধরনের কনসেপশন আছে সবগুলো কনসেপশনের ভিতর থেকেই বলতেছি, বি ভার্বের ভি নট অর্থাৎ বেস ফর্ম হচ্ছে বি, ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর তিনটা ফর্ম ব্যবহার করা হয়। ভি2 পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার। ভি3 পাস্ট পার্টিসিপল বিন, বিডব্লিউএন বিন। এবং ভি4 যেটা বিইআইএনজি, বিং। এই পাঁচটা ফর্মে আটটা চেহারা, পাঁচটা ফর্মের আটটা শেপ। এই আটটা শেপই শুধুমাত্র বি ভার্ব দিতে পারে। এর বাইরে অন্য কোনো ফর্ম বি ভার্বের নাই। কারণ যদি কোনো কোশ্চেন থাকে শর্ট নোট লিখে রাখেন, পরবর্তীতে অ্যানসার করব। এই আটটা হচ্ছে বি ভার্ব, তাই তো? জি, এই আটটা হচ্ছে বি ভার্ব। জি, থ্যাংক ইউ। এর বাইরে বি ভার্ব নাই। কোশ্চেন অনেকের মধ্যেই আছে, অ্যানসার লাস্টে করব। একইভাবে আমরা যদি হ্যাভ ভার্বের ফর্ম দেখি তাহলে ভি নট হচ্ছে হ্যাভ, ভি1 হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। এখানে খেয়াল করেন ভি নট এবং ভি1 উভয় জায়গাতেই হ্যাভ আছে, অর্থাৎ একটা ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই হতে পারে। এটা কিন্তু বি ভার্বে আমাদের দেখানো নাই। বি ভার্বের ভি নট এবং ভি1 ডিফারেন্ট, কিন্তু হ্যাভ ভার্বের ভি1 এবং ভি নট উভয় জায়গায় হ্যাভ শব্দটা রয়ে গেছে, অর্থাৎ একই শব্দ একই ফর্ম উভয় জায়গায় ব্যবহার হতে পারে। ভি2তে হ্যাড পাস্ট টেন্সে, ভি3তেও হ্যাড। এখানেও খেয়াল করেন ভি2 এবং ভি3 উভয় জায়গাতে সে একই ফর্ম নিয়ে বসে আছে। এবং ভি4 হচ্ছে হ্যাভিং, হ্যাভের সাথে আইএনজি। এই কয়টা হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ফর্ম। এর বাইরে অন্য কোনো ফর্ম এদের নাই। এবার দেখি
কে কোথায় কিভাবে ব্যবহার হয়। প্রথমে দেখতেছি হচ্ছে বি ভার্বের ব্যবহার। বি ভার্ব একটা বাক্যে শুধুমাত্র 3 ভাবে ব্যবহার করতে পারে, এর বাইরে বি ভার্বের কোনো ব্যবহার নাই। এর মধ্যে প্রথমটা হচ্ছে ভার্বের সিঙ্গেল ইউজ, অর্থাৎ সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে। সেকেন্ড ইউজ, এ বি ভার্বটা অন্য ভার্বকে হেল্প করতে ব্যবহৃত হবে যখন একটা কন্টিনিউয়াস সেন্স নিয়ে আসবে। কাজটার যদি কন্টিনিউয়েশন বোঝায় তখন মেইন ভার্বকে হেল্প করার জন্য বি ভার্ব বসবে। এবং তৃতীয় ব্যবহারটা হচ্ছে যদি বাক্যে কর্তা উল্লেখ না থাকে তখন কাজটাকে বর্ণনা করার জন্য, অর্থাৎ প্যাসিভ সেন্স এক্সপ্রেস করার জন্য বি ভার্ব ব্যবহার হবে। এই তিনটার বাইরে বাক্যে আর কখনো কোনো অবস্থাতেই বি ভার্ব ব্যবহার হবে না। বি ভার্ব যখনই ব্যবহার করবেন বাক্যে তখন এই তিনটা বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, বি ভার্ব বাক্যে একমাত্র ভার্ব হয়েছে কিনা। নাম্বার 2, বি ভার্ব অন্য ভার্বকে সাহায্য করতে ব্যবহার হয়েছে কিনা। অন্য ভার্বকে যদি সাহায্য করতে কোনো ভার্ব ব্যবহার করা হয় সবসময় মনে রাখবেন সাহায্যকারী ভার্ব আগে বসবে, মূল ভার্ব পরে বসবে। সো অন্য ভার্বকে সাহায্যকারী ভার্ব হিসেবে যদি বি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে মূল ঘটনা হয় সেটা কন্টিনিউয়াস হতে হবে অথবা সাবজেক্ট অ্যাবসেন্ট থেকে প্যাসিভ হতে হবে। সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট, প্যাসিভ হতে হবে। যখন আপনারা বি ভার্ব ব্যবহার করবেন এই তিনটা তথ্য যদি মনে রাখেন আপনার বি ভার্বের ব্যবহার কখনো ভুল হবে না। এটা হচ্ছে বি ভার্ব। এরপরে হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের ব্যবহারের ক্ষেত্রগুলো যদি ধরি তাহলে হ্যাভ ভার্ব শুধুমাত্র দুটো ক্ষেত্রে বাক্যে ব্যবহার হয়। একটা স্বাভাবিক নিয়মে বাক্যের মেইন ভার্ব, এবং দ্বিতীয়টা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে যখন একটা কাজের কমপ্লিটনেস বুঝাবে, অর্থাৎ আমাদের পারফেক্ট টেন্স গঠনের জন্য। এই দুটো ব্যতীত হ্যাভ ভার্বের অন্য ব্যবহার নাই। তবে শর্ত থাকে যে মোডালস হিসেবে হ্যাভ ভার্বের যে ব্যবহার সেটা মূল ব্যবহার থেকে সম্পূর্ণ ভিন্ন। সেটা মোডালসের আলোচনা, ডিফারেন্ট আলোচনা। হ্যাভ ভার্বের মোডাল হিসেবে ব্যবহার ছাড়া অন্য সকল ব্যবহার শুধুমাত্র দুইটা কারণে হবে। এমনকি পজিটিভ ভার্ব হিসেবে যখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি তখনও সেটা বাক্যের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। পজিটিভ সেন্টেন্স যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেটা টের পাবেন। পজিটিভ সেন্টেন্স নিয়ে প্রয়োজনে অন্য সময় আলোচনা হবে। এবার চলেন টেন্স চেনা, ভার্ব ব্যবহার করে টেন্স চেনা। মেইনলি সাব ক্যাটাগরিগুলো দিয়ে আমরা টেন্স চেনব। কারণ হচ্ছে মূল যে টেন্স অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এগুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি, কিন্তু এগুলোর যে সাব ক্যাটাগরি সেগুলো আইডেন্টিফাই করতে বা সেগুলো গঠন করতে আমাদের মূলত সমস্যাটা হয়। সো সাব ক্যাটাগরিগুলো যদি আমরা গঠন করা বুঝি, শিখি, তাহলে আমরা মূল ক্যাটাগরিগুলো সহজেই চিনতে পারবো। প্রথম কাজ আমাদের ইনডিফিনিট টেন্সটা চেনা। প্রাইমারিলি জেনারেল সেন্স অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যাচ্ছি আমরা। ইনডিফিনিট টেন্সের চিনব কিভাবে? মনে রাখতে হবে ইনডিফিনিট টেন্সে বাক্যে একটা মাত্র অ্যাক্টিভ ভার্ব থাকবে। অ্যাক্টিভ ভার্ব ছাড়া, একটা অ্যাক্টিভ ছাড়া অন্য সকল ভার্ব যদি বাক্যে থাকে সেগুলোকে কোনো না কোনো ভাবে ইনঅ্যাক্টিভ করে ফেলতে হবে, এবং সেটাই হচ্ছে ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় বিষয় হচ্ছে ইনডিফিনিট টেন্সে কোনো ধরনের বি ভার্ব বা হ্যাভ ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবে কখনোই ব্যবহার হবে না। অন্য কোনো ভার্ব
অক্সিলারি ভার্ব হিসেবে আসতে পারে, কিন্তু বি ভার্ব বা হ্যাভ ভার্ব কখনোই ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে না। সেটা নেগেটিভ করতে হোক, প্রশ্ন করতে হোক, কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, কখনোই ইনডিফিনিট টেন্সে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে না, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। কিছু উদাহরণ দেখি। প্রেজেন্ট টেন্সের 3টা উদাহরণ এখানে দেখাচ্ছি, খেয়াল করেন। প্রথম বাক্যে কিন্তু বি ভার্ব বসছে, যেটা আমার দ্বিতীয় টপিকের সাথে, অর্থাৎ এই যে বি ভার্ব ব্যবহার হবে না, এটার সঙ্গে কন্ট্রাডিকশন মনে হতে পারে, কিন্তু খেয়াল করেন আমার এইখানে বলা আছে যে এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে না, এবং এখানে কিন্তু এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় নাই, এখানে কিন্তু এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। একইভাবে পরের সেন্টেন্স, করিম প্লেস ফুটবল হুইচ ইজ গুড ফর হেলথ, দুটো ইনডিফিনিট টেন্স। মিস্টার জব্বার এন্টারটেইনস পিপল ইউজিং হিজ অ্যাক্টিং টেকনিক্স, এই যে মূল ভার্বটা এখানে, অন্য যে ভার্বটা চলে আসছে ইউজ, সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অথবা এই যে হুইচ দিয়ে আলাদা একটা ক্লজ তৈরি করা হয়েছে। আচ্ছা, একইভাবে যদি আমরা পাস্টের সেন্টেন্সগুলো দেখি, তাহলে ওখানেও কিছু কিছু এক্সাম্পল আছে, বা ফিউচারের ক্ষেত্রেও আছে। তবে ফিউচার সেন্স, ফিউচার টেন্স অথবা ফিউচার সেন্স বোঝানোর ক্ষেত্রে মেইন ভার্বের আগে একটা মোডাল ব্যবহার হয় সব সময়ই, এটা এককভাবে নয়, এটা ফিউচার সেন্স বোঝানোর জন্য সব সময়ই একটা মোডাল ব্যবহার হবে মূল ভার্বের আগে। আচ্ছা, এই এবং ফিউচার টেন্স এবং ফিউচার সেন্সের মধ্যে ডিফারেন্সটা একটু যদি বলতেন ভালো হতো। ফিউচার টেন্স হচ্ছে যে স্ট্রাকচারগুলো আমরা জেনারেলি চিনি শ্যাল উইল দিয়ে, এগুলোকে সরাসরি ফিউচার টেন্স বলে। কিন্তু কিছু কিছু বাক্য আছে যে বাক্যগুলো দেখতে প্রেজেন্টের মতো মনে হয়, কিন্তু তথ্যটা ভবিষ্যতের। একটা কমন এক্সাম্পল, আই এম গোয়িং টু টেক মাই ডিনার, আই এম গোয়িং টু টেক মাই ডিনার, ঘটনাটা এখন কিন্তু ঘটতেছে না, ঘটনাটা ঘটবে। মূল ঘটনাটা হচ্ছে ডিনার খাওয়া, ভাত, রাতের খাবার খাওয়া, যাওয়াটা এখানকার উদ্দেশ্য নয়। I am going to attend the party, আমি যখন পার্টিতে যাচ্ছি, যাওয়ার পথে কিন্তু এই কথাটা বলা হয় না। বিশেষ করে ধরেন একটা কনভারসেশন যদি ধরি, সকালবেলা অফিস করতেছি, তখন কলিগ জিজ্ঞেস করলো যে will you join the party at night? Well, I am going to join the party at night. সে কিন্তু সারাদিন অফিসে বসে আছে, পার্টিতে যাওয়ার পথে নাই, মানে গো কাজটা কিন্তু কন্টিনিউয়াস না। যদিও গো কাজটা কন্টিনিউয়াস না, কিন্তু ভবিষ্যতের একটা ইনফরমেশন সে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে, টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেন্স ফিউচার, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিউচার টেন্স অ্যান্ড ফিউচার সেন্স। আশা করি তথ্য ক্লিয়ার। জি, ক্লিয়ার। ওকে, সো ইনডিফিনিট টেন্সের বর্ণনা এখানে মোটামুটি শেষ। উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্সে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব কখনোই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে না। এটা হচ্ছে ইনডিফিনিট টেন্সের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য। কন্টিনিউয়াস টেন্স, বি ভার্বের ব্যবহারের সময় বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্ব লাগবে। সো একটা কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব অবশ্যই থাকতে হবে, বি ভার্ব না থাকলে কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন হবে না। এবং
এই বি ভার্বের যে গঠন, বি ভার্ব কোন চেহারা নেবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে মেজর টেন্স টাইপটা, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কোন টেন্সটা মেজর সেটার উপর ডিপেন্ড করে বি ভার্বের ফর্মটা আসবে। একই সাথে ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিংবা সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন, আই এর ক্ষেত্রে একরকম, উই এর ক্ষেত্রে একরকম, এই সবগুলো ডিপেন্ড করবে হচ্ছে শুধুমাত্র বি ভার্বের সাথে। এবং এরপরে মেইন ভার্ব যেটা, মেইন ভার্বের অবশ্যই V4 অর্থাৎ ভার্বের সাথে আইএনজি এই ফর্মটা ব্যবহার হবে। নো আদার অক্সিলারি ভার্ব এক্সেপ্ট মোডালস অর সিমিলার ক্যান বি ইউজড টু এনি ফর্ম অফ কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বি ভার্ব ছাড়া কেবলমাত্র কোনো মোডাল অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এগুলো অথবা এই ধরনের কোনো হেল্পিং ভার্ব আসতে পারে। এছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে না। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে বি ভার্ব, যেটা প্রয়োজনের খাতিরে চেঞ্জ করবে ফর্ম, প্লাস V4। এক্সাম্পল দিলে মনে হয় একটু সহজ হবে বিষয়টা। চলেন একটু এক্সাম্পল দেখে আসি। রহিম ইজ ওয়ার্কিং, এই যে বি ভার্ব, সাথে হচ্ছে ভার্বের আইএনজি বা V4, পাস্টে হচ্ছে এই যে ওয়াজ, সাথে হচ্ছে ভার্বের V4, এবং একই সাথে হচ্ছে ফিউচারে এই যে বি, তার আগে একটা মোডাল এবং তারপরে হচ্ছে V4। কন্টিনিউয়াস ফর্ম মোটামুটি শেষ, যাচ্ছি হচ্ছে পারফেক্টে, যেখানে বলা ছিল হচ্ছে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে। সো অল স্ট্রাকচারস অফ পারফেক্ট টেন্স মাস্ট কন্টেইন টু হ্যাভ ভার্ব and no perfect structure can be constructed without it. have verb ছাড়া পারফেক্ট স্ট্রাকচার গঠন হবে না। have verb এবং পারফেক্ট টেন্স দুটো পারস্পরিকভাবে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, কিভাবে গঠনটা হয়? have ভার্বটা মেজর টেন্স টাইপ এবং সাবজেক্টের গঠন অনুযায়ী তার ফর্মটাকে চেঞ্জ করতে পারবে, কিন্তু এরপরে মেইন ভার্বের V3 অবশ্যই থাকতে হবে। এবং একইভাবে মোডালস ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার হবে না সাপোর্ট করার জন্য। অর্থাৎ বেসিক স্ট্রাকচার হচ্ছে হ্যাভ প্লাস V3। হ্যাভ প্লাস V3 হলেই সেটাকে আমরা কেবল পারফেক্ট টেন্স বলতে পারবো। কিছু এক্সাম্পল দেখে নেই। রহিম has returned, বুলবুল আহমেদ had signed, আবার you will have learned, will এখানে মডেল হিসেবে ব্যবহৃত, you will have learned। ফাইনাল স্ট্রাকচার আমাদের চারটার মধ্যে চতুর্থটা পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট এবং কন্টিনিউয়াস তার ডেফিনেশন থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের একটা কম্বিনেশন। এবং নামে যেভাবে পারফেক্টটা আগে এবং কন্টিনিউয়াসটা পরে আছে, স্ট্রাকচারটাও একইভাবে হবে। অর্থাৎ পারফেক্টের স্ট্রাকচারটা আগে হবে এবং কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা পরে হবে, এবং মোডাল ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব এখানে আসবে না। তাহলে চলেন বেসিক স্ট্রাকচার দেখে নেই। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে পারফেক্টের স্ট্রাকচার। তাহলে পারফেক্টের জন্য প্রথমেই লাগবে হ্যাভ, যেটা প্রয়োজন অনুযায়ী ফর্ম চেঞ্জ করবে। হ্যাভের পরে একটা V3। এখন এই V3টা কার আসবে? সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যদি সেকেন্ড হয় তাহলে কন্টিনিউয়াসের স্টার্টিং হচ্ছে বি ভার্ব। তাহলে হ্যাভ ভার্বের পরে বি ভার্ব লাগবে, কিন্তু বি ভার্বটা V3 নেবে।
কেন? কারণ পারফেক্টের সেন্স অনুযায়ী হ্যাভের পরে V3 বসতে হবে এবং কন্টিনিউয়াসের সেন্স অনুযায়ী বির পরে V4 বসতে হবে। সো এখানে V4 বসানো আছে আর হ্যাভের সাথে V3 বসে বিন করা আছে। চলেন উদাহরণ কিছু দেখে আসি। প্রেজেন্টে আমরা খুব কমন ভাবে জানি হ্যাজ বিন ট্রাইং, হ্যাজ বিন ট্রাইং। পাস্টে হ্যাড বিন স্টাডিং। তবে ফিউচারে সাধারণত এই ধরনের স্ট্রাকচার রেগুলার কনভারসেশনে হয় না। স্ট্রাকচার তৈরি করা চাইলে করা যেতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার নাই, যার কারণে এক্সাম্পল ইনক্লুড করে নিই। মোটামুটি অ্যাক্টিভ ভয়েসের 4টা টেন্স ক্যাটাগরি শেষ। এবার পরবর্তী অংশটা হচ্ছে প্যাসিভ ফর্ম বোঝা, অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা টেন্সেরই প্যাসিভ ফর্মটা কেমন হতে পারে। সবার আগে হচ্ছে প্যাসিভের বেসিক স্ট্রাকচার কোনটা। যে কোনো ধরনের প্যাসিভ হোক না কেন, প্যাসিভ যদি সেন্টেন্স হয় তাহলে অবশ্যই একটা বি ভার্ব লাগবে, যেটার পরে V3 থাকবে। বি ভার্বের ব্যবহারের সময় আমি বলেছিলাম যে বি ভার্বের 3টা ব্যবহার। একটা ছিল হচ্ছে তার মূল ভার্ব হিসেবে ব্যবহার, সেকেন্ড কন্টিনিউয়াসের ব্যবহার এবং থার্ড হচ্ছে প্যাসিভের ব্যবহার। কন্টিনিউয়াসের ব্যবহার আমরা দেখে আসছি, এখন হচ্ছে প্যাসিভের ব্যবহারটা আমরা দেখব। সো প্যাসিভের ক্ষেত্রে বি ভার্বের পরে ভার্বের V3 ব্যবহার করা হবে। তাহলে বেসিক স্ট্রাকচার হচ্ছে এসে দাঁড়াচ্ছে বি ভার্ব, যেটার পরে V3 থাকবে এবং V3 ঠিক থাকবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, শুধু বি ভার্বটা তার চেহারাটা চেঞ্জ করবে আদার্স অ্যাসপেক্ট অনুযায়ী। আদার্স অ্যাসপেক্টগুলো আমরা ধাপে ধাপে দেখব। এখানে একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টেন্সের পুরো স্ট্রাকচার অ্যাপ্লাই করার পরে ফিনিশিং স্ট্রাকচার হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। একটা সেন্টেন্সে একটা ভার্বকে যত ধরনের মডিফিকেশন করতে হয় তার মধ্যে সাবজেক্ট ওরিয়েন্টেড মডিফিকেশন, টেন্স ওরিয়েন্টেড মডিফিকেশন, এই দুটোই হচ্ছে মেইন। এই ছাড়া সাধারণত ভয়েস লাস্ট মডিফিকেশনটা হয়, আর কোনো মডিফিকেশন জেনারেলি একটা ভার্ব ফলো করে না। তো যার কারণে প্যাসিভ সংক্রান্ত যে মডিফিকেশনটা, এই মডিফিকেশনটা হবে ইন্ডিং মডিফিকেশন, অর্থাৎ প্যাসিভের জন্য বি ভার্বের সাথে V3 অবশ্যই একসাথে থাকতে হবে। একটু আগে খেয়াল করে দেখেন কন্টিনিউয়াস বা পারফেক্ট, এদের মধ্যে কিন্তু ইউজটা পারফেক্ট কন্টিনিউয়াসে মেইন ভার্বকে কিন্তু পারফেক্ট ভার্বটা অর্থাৎ হ্যাভ ভার্বটা মডিফাই করতে পারে না আর। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে বি ভার্ব অবশ্যই V3 নিয়ে একসঙ্গে থাকবে। যদি বি ভার্বের সাথে V3 নিয়ে দুটো পাশাপাশি না বসে তাহলে সেটা প্যাসিভ হবে না। এক্সাম্পলগুলো দেখলে অবশ্য আরো ক্লিয়ার হবে। চলেন আমরা একটু এক্সাম্পল দেখে আসি। প্রথমেই হচ্ছে আমাদের ইনডিফিনিট টেন্স প্যাসিভ ফর্মে। ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা মোটামুটি সহজ। প্রথমে টু বি ভার্ব, তারপরে V3, কাজ শেষ। কারণ ইনডিফিনিট টেন্সের বেসিক স্ট্রাকচারে একটাই মাত্র ভার্ব ছিল, সো প্যাসিভে এসে বি ভার্বের সাথে V3 আসবে। মোডালস ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব এখানে আসবে না। সো স্ট্রাকচারটা এসে দাঁড়াচ্ছে বি ভার্ব প্লাস V3। চলেন কিছু এক্সাম্পল দেখে আসি।
প্রেজেন্ট টেন্সে এক্সাম্পল, কমন এক্সাম্পল, ফুটবল ইজ প্লেড ওয়ার্ল্ড ওয়াইড, কে খেলে জানা নাই, সাবজেক্ট নাই, সো ফুটবল ইজ প্লেড ওয়ার্ল্ড ওয়াইড, কমন স্ট্রাকচার। কার্স আর ইকুইপড, কে ইকুইপ করতেছে জানা নেই, কিন্তু কারগুলোকে ইকুইপ সজ্জিত করা হচ্ছে, কে সাজাচ্ছে বলা নাই। সো কার্স আর ইকুইপড উইথ ইলেকট্রিক ল্যাম্পস অ্যাজ ফায়ার ল্যাম্পস আর ইনএফেক্টিভ। সো আর ইকুইপড বি ভার্বের সাথে V3, একইভাবে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। চলেন সামনে আগাচ্ছি। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে এসে আমাদের সবচেয়ে বেশি ভেজাল লাগে। খেয়াল করে দেখেন, প্রথমত আমার এটা কন্টিনিউয়াস টেন্স, তারপরে এটা হচ্ছে প্যাসিভ। সো আমাকে দুটো স্ট্রাকচার মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার একটা বি ভার্ব নেয়, প্যাসিভের স্ট্রাকচার আরেকটা বি ভার্ব নেয়, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম দুইটা বি ভার্ব ধারণ করবে। প্রথমটা আসবে হচ্ছে কন্টিনিউয়াসের জন্য, আর দ্বিতীয়টা আসবে হচ্ছে প্যাসিভের জন্য। মেইন ভার্বটা তার ফর্ম চেঞ্জ করবে ফাইনাল স্ট্রাকচার হিসেবে, অর্থাৎ এই যে প্যাসিভের স্ট্রাকচার হিসেবে, কারণ প্যাসিভটা সবসময় ফাইনালাইজ করবে একটা বাক্যকে, একটা ভার্বের গঠনকে। যদি ডিটেইলড গঠনে আসি, প্রথম বি ভার্বটা তার ফর্ম চেঞ্জ করবে মেজর টেন্স টাইপ এবং সাবজেক্ট অনুযায়ী। এরপরে যেহেতু কন্টিনিউয়াস, তারপরে হবে V4, যেহেতু কন্টিনিউয়াস আসতেছে, সো এরপরে V4 আসবে কন্টিনিউয়াস ফর্মের জন্য, এবং এই V4টা হচ্ছে প্যাসিভের স্টার্টিং বি ভার্বের V4, এবং ফাইনালি হচ্ছে মেইন ভার্বের V3, কারণ ওটা প্যাসিভ। বরাবরের মতোই মোডালস ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব আসবে না, তাহলে বেসিক স্ট্রাকচার দাঁড়াচ্ছে প্রথমে একটা বি ভার্ব কন্টিনিউয়াসের জন্য, এরপরে একটা V4 যেটা কিনা প্যাসিভের জন্য স্টার্টিং, সো প্যাসিভের জন্য বি ভার্ব এখানে আসলো তার V4 হিসেবে, এবং ফাইনাল স্ট্রাকচার বি ভার্ব প্লাস V3, সো বি প্লাস বিইং প্লাস V3। এক্সাম্পলগুলো যদি একটু খেয়াল করি, প্রেজেন্টের এক্সাম্পল, দ্য রুম ইজ বিইং পেইন্টেড অ্যান্ড উই আর অ্যাট দ্য টেরেস। আমরা ছাদে উঠে গেছি, কেন? ঘরটা রং করা হচ্ছে, কাজটা চলমান, এখনো হচ্ছে, কে করতেছে জরুরি বিষয় না, কিন্তু করা হচ্ছে। সো দ্য রুম ইজ বিইং পেইন্টেড অ্যান্ড উই আর অ্যাট দ্য টেরেস। প্রথমটা বি ভার্ব, দ্বিতীয়টা বিইং, লাস্টেরটা V3। কেন? কারণ হচ্ছে যে এটা কন্টিনিউয়াস টেন্স, এই অংশটুকু কন্টিনিউয়াস এবং এই দ্বিতীয় অংশটুকু প্যাসিভ, কন্টিনিউয়াসের প্যাসিভ। একইভাবে পাস্ট এবং ফিউচার। সামনে আগাচ্ছি। পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াসের তুলনায় পারফেক্ট টেন্সের প্যাসিভটা তুলনামূলক সহজ মনে হয়, কারণ হচ্ছে এখানে দুটো বি ভার্ব ব্যবহার হয় না, একটা হ্যাভ একটা বি। সো দুটো হেল্পিং ভার্ব একইভাবে, প্রথমটা হচ্ছে টু হ্যাভ ভার্ব আর দ্বিতীয়টা হচ্ছে টু বি ভার্ব। প্রথমটা পারফেক্টের জন্য, দ্বিতীয়টা প্যাসিভের জন্য, এবং বরাবরের মতোই মেইন ভার্বটা ফলো করবে ফাইনাল স্ট্রাকচার যেটা কিনা প্যাসিভ স্ট্রাকচার। অর্থাৎ বেসিক গঠনটা যদি আসি, হ্যাভ ভার্বটা হচ্ছে তার ফর্ম চেঞ্জ করবে, যার পরে একটা V3 থাকবে, যেহেতু এটা একটা পারফেক্ট টেন্স, V3 অফ নেক্সট ভার্ব বি ভার্ব ফর পারফেক্ট ফর্ম। এরপরে হচ্ছে আবার একটা V3 মেইন ভার্বের, কারণ প্যাসিভ। মোডালস ছাড়া অন্য কোনো অক্সিলারি আসবে না। মূল গঠনটা যদি দেখি, প্রথমে হ্যাভ
তারপরে বিন, বি ভার্বের V3 হচ্ছে বিন, এবং তারপরে মেইন ভার্বের V3। চলেন এক্সাম্পলগুলো একটু দেখে আসি। প্রেজেন্ট টেন্সে দ্য ফল্টি প্রোডাক্ট হ্যাজ বিন রিটার্ন। প্রথমটা হচ্ছে হ্যাভ ভার্ব, পরেরটা হচ্ছে বি ভার্বের V3, তারপরে হচ্ছে মেইন ভার্বের V3। প্রথম দুইটা ভার্ব মিলে এটা পারফেক্ট, দ্বিতীয় দুইটা ভার্ব মিলে হচ্ছে এই এটা প্যাসিভ। সো পারফেক্টের প্যাসিভ, একইভাবে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমরা যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম দেখি, পারফেক্ট কন্টিনিউয়াস প্যাসিভ। সো অলরেডি তিনটা অক্সিলারি ভার্ব আমার চলে আসলো। প্রথমটা আসতেছে পারফেক্টের জন্য হ্যাভ ভার্ব, দ্বিতীয়টা কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব, এবং লাস্টেরটা পাসিভের জন্য আবারও বি ভার্ব। এরপরে এসে মেইন ভার্বটা বসবে লাস্ট স্ট্রাকচার প্যাসিভের অনুযায়ী, যেটা আবার একটা V3 হবে। অন্য কোনো মোডাল বা অন্য কোনো অক্সিলারি এখানে আর ব্যবহার হবে না। তিনটা অক্সিলারি অলরেডি ব্যবহার হয়ে গেছে। একটা হচ্ছে পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ ভার্ব, যেটা প্রয়োজন অনুযায়ী তার ফর্ম চেঞ্জ করবে। হ্যাভ ভার্বের পরে কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব আসবে, যেটা হ্যাভ ভার্বের কারণে পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী তার V3 ফর্মকে নেবে। সো হ্যাভ বিন। আচ্ছা, কন্টিনিউয়াসের জন্য আমরা বি নিয়েছি, সেটা V3 ফর্মে আসছে। এরপরে প্যাসিভের জন্য আবার একটা বি আসবে, যেটা কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী V4 অর্থাৎ বিইং হয়ে যাবে। এবং ফাইনালি যখন এটা প্যাসিভ হয়ে যাচ্ছে, তখন মেইন ভার্বের V3 ফর্মটা নেবে, বি প্লাস V3 প্যাসিভ। পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, প্রথম দুটো ভার্ব পারফেক্ট, দ্বিতীয় দুটো ভার্ব কন্টিনিউয়াস, শেষের দুটো ভার্ব প্যাসিভ। চলুন একটু স্ট্রাকচার দেখে আসি। The building has been being constructed for 3 years till now. এখন পর্যন্ত 3 বছর ধরে এই বিল্ডিংটা নির্মাণ কাজ চলতিছে। প্রথমে হচ্ছে has been পারফেক্ট, তারপরে হচ্ছে been being কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে being constructed প্যাসিভ। পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এই টাইপের সেন্টেন্স সাধারণত পাস্ট এবং ফিউচারে ব্যবহার দেখা যায় না, যার কারণে সেন্টেন্সের এক্সাম্পল এখানে আনা হয় নাই। সো এটা ছিল হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম। এবার চলেন সবগুলো স্ট্রাকচার অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ তিনটা মেজর টেন্স, প্রত্যেকটার 4টা করে ক্যাটাগরি এবং সবগুলোর জন্য 2টা করে ভয়েস, টোটাল 24টা। 3 4 12 2 করে 24। প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অবশ্যই প্রেজেন্ট ফর্মে, বেস ফর্ম বলি নাই কিন্তু প্রেজেন্ট ফর্মে বলেছি, দেন V4, দেন এক্সটেনশন। পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস V3 প্লাস এক্সটেনশন। আর পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন বিন, অর্থাৎ কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব ব্যবহার হয়েছে, যেটা পারফেক্টের জন্য V3 ফর্ম নিছে। সো বিন প্লাস V4, অর্থাৎ কন্টিনিউয়াসের জন্য মূল ভার্বের V4 প্লাস এক্সটেনশন। পাস্ট টেন্স যখন অ্যাক্টিভ ভয়েসে বর্ণনা করা হচ্ছে, তখন হচ্ছে একই ঘটনা, শুধুমাত্র ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহার হবে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্রেজেন্টে, ইনডিফিনিটে। কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস বি ভার্বের পাস্ট ফর্ম প্লাস V4। পারফেক্টে হচ্ছে সাবজেক্ট প্লাস
হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম প্লাস V3, আর পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম প্লাস বিন প্লাস V4। এরপরে তো এক্সটেনশন থাকতেছে, থাকলে থাকবে না থাকলে নাই। এরপরে হচ্ছে ফিউচার টেন্স, অ্যাক্টিভ ভয়েস। শুধুমাত্র একটাই পার্থক্য, উইল বা এই ধরনের কোনো মোডালস ব্যবহার হবে। এখন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে আই এর পরেও শ্যাল ব্যবহার করে না, উইলই ব্যবহার করে। সো উইল একটা কমন ওয়ার্ড এখানে। সো উইলের পরে ভার্বের বেস ফর্ম, একটু খেয়াল করেন এখানে আমি বলেছি ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম অফ ভার্ব। মোডালসের পরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসবে। আচ্ছা, কন্টিনিউয়াসে দেখেন উইল বি প্লাস V4, পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ প্লাস V4, এবং পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে উইল হ্যাভ বিন প্লাস V4। আবার বলতেছি এখানে উইল বলতে মেইনলি মোডালস গুলোকে বোঝানো হচ্ছে। এবার চলো একটু প্যাসিভের স্ট্রাকচার দেখেছি। প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, সাবজেক্ট বি ভার্ব V3 ইনডিফিনিটে। কন্টিনিউয়াসে সাবজেক্ট বি ভার্ব বিইং প্লাস V3। পারফেক্টে সাবজেক্ট হ্যাভ ভার্ব বিন প্লাস V3। পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট হ্যাভ ভার্ব বিন বিইং প্লাস V3। এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট বলতে ক্রিয়াটা যে করতেছে সে নয়, অবজেক্ট যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। এখানে সাবজেক্ট বলতে মূল যে ঘটনাটা ভার্বটা যে করতেছে সে সাবজেক্ট নয়। এখানে সাবজেক্ট বলতে ভার্ব যেটা করা হচ্ছে, অর্থাৎ ওই বাক্যের স্ট্রাকচার অনুযায়ী যে অবজেক্টটা ফার্স্টে বসতেছে সেটাকে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা হচ্ছে। একইভাবে যদি আমরা পাস্টে দেখি, প্রেজেন্ট আর পাস্টের মধ্যে পার্থক্য শুধু একই জায়গায়, আগে যেটা প্রেজেন্ট ফর্ম ছিল সেটা এখানে পাস্ট ফর্মে ব্যবহার হবে। অর্থাৎ চেঞ্জেবল যে ভার্বটা, বি ভার্বের বা হ্যাভ ভার্বের যে ফর্মটা যেটা প্রথমে বসতেছে সেটা শুধুমাত্র প্রেজেন্টের পরিবর্তে পাস্ট হিসেবে ব্যবহার হবে। আর ফিউচারে মোটামুটি একই রকম অবস্থা, শুধুমাত্র একটা মোডালস যোগ হচ্ছে উইল। এই উইল মোডালসটা ছাড়া বা উইলের মতো যে মোডালস গুলো আছে সেগুলো ছাড়া অন্য কোনোটা এখানে আর অতিরিক্ত আসবে না। এটা হচ্ছে ফিউচার ভার্বের প্যাসিভ ফর্ম। এই হচ্ছে আমার 24টা স্ট্রাকচার। সো বলেন কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে একটু জানাই আছে রাখি। ভাই, কি বলেন? কেমিক্যাল বা একটা কোশ্চেন আছে। জি প্লিজ। কোশ্চেনটা হচ্ছে আপনার পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন বলেন না হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক, এখানে ফর সিন্স কিছু লাগানো কি বাধ্যতামূলক নাকি না লাগালেও না, চলে? বাধ্যতামূলক না। আপনি যদি অন্যান্য সেন্স দিয়ে সময়টাকে বুঝাই দিতে পারেন যে একটা লম্বা সময় ধরে ঘটনাটা ঘটতেছে, সেক্ষেত্রে বাধ্যতামূলক না। আচ্ছা, একটা এক্সাম্পল দিতে পারবেন ভাই? এই মুহূর্তে মাথায় যদি থাকে। আমাদের এখানে যে এক্সাম্পলটা আছে সেটা সময় ছাড়াই মনে হয় দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, সময় ছাড়াই দেওয়া আছে। জি, হ্যাঁ মা, আর কোনো কোশ্চেন আছে কারো? না ভাই, কোয়েশ্চেন নাই। ওকে, তবে এই স্লাইডটার পিডিএফ কপি পেয়ে যাবেন, গ্রুপে থাকবে, গ্রুপের লিংক পেজেও দেওয়া থাকবে। এখানেও ইনশাআল্লাহ আমি পিডিএফটা দিয়ে দেব।
তো যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, চলেন আমরা আজকে একটু শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।